একটা নেশা যার কোনো গন্ধ নেই, কিন্তু তার প্রভাব মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। চোখের সামনে স্বাভাবিক একটা ছেলে বা মেয়ে ধীরে ধীরে বদলে যাচ্ছে, চুপচাপ, অচেনা, বিপজ্জনক। প্রথমে কৌতূহল, তারপর অভ্যেস, আর শেষ পর্যন্ত একটা সম্পূর্ণ ধ্বংস। আজ ত্রিপুরার মাটিতে ছড়িয়ে পড়েছে সেই নীরব বিষ, গন্ধহীন নেশা। কেউ দেখছে কিন্তু তা বলছে না, কেউ জানছে কিন্তু থামাচ্ছে না। প্রশ্ন একটাই, এই নেশা কি শুধু কয়েকটা জীবনের শেষ, নাকি একটা পুরো প্রজন্মের ভবিষ্যৎ শেষ করে দেবে? চলুন শুরু করা যাক। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। গন্ধহীন নেশার কবলে পড়ে আজ অকালে ঝরে পড়েছে অসংখ্য প্রাণ, ভেঙে পড়ছে বহু পরিবার। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের যেমন জীবনযাত্রার পরিবর্তন ঘটেছে, তেমনি সমাজ ব্যবস্থারও উন্নতি হয়েছে। কিন্তু এই উন্নয়নের পাশাপাশি এক ভয়ঙ্কর হুমকি মাথাচাড়া দিয়ে উঠেছে, গন্ধহীন নেশা। বর্তমানে সমাজের একাংশ, বিশেষত যুব সমাজ, এই নেশার ভয়াল গ্রাসে আক্রান্ত হচ্ছে। রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিলেও বাস্তবে এই গন্ধহীন নেশার সেবন ও ব্যবসা থামছে না। মাঝে মধ্যে পুলিশি অভিযান চললেও তা অনেকটাই লোক দেখানো বলেই মনে হয়। ব্রাউন সুগার নামক এই মারাত্মক নেশা আজ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যেভাবে এই নেশা সমাজকে গ্রাস করেছে, তাতে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে যাচ্ছে। উদ্বেগের বিষয়, স্কুল কলেজ পড়ুয়ারাও আজ এই নেশার কবলে পড়েছে। একসময় যুব সমাজ খেলাধুলো, সামাজিক কর্মকাণ্ড এবং দায়বদ্ধতার মধ্যে নিজেকে যুক্ত রাখত। 2000 সালের আগেও এই রাজ্যে গন্ধহীন নেশার এত ব্যাপক বিস্তার ছিল না। তখন টেলিভিশনের আগমন ঘটেনি, আর যুবকদের অবসর সময়টা কাটত খেলার মাঠে। কিন্তু টেলিভিশনের যুগ শুরু হওয়ার পর ধীরে ধীরে তা ঘরবন্দি হতে শুরু করে। বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইলের যুগে এসে এই বিচ্ছিন্নতা আরও বেড়েছে। যুব সমাজ, পরিবার, সমাজ সবকিছু থেকে দূরে গিয়ে নিজেদের মোবাইলের মধ্যে আবদ্ধ করে ফেলেছে। এরই মধ্যে একাংশ নেশার দিকে ঝুঁকে পড়েছে। বর্তমানে রাজ্যে গন্ধহীন নেশা এবং শিরাপথের নেশার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ব্রাউন সুগারের ব্যবহার দিন দিন বাড়ছে। এই মাদক মূলত মায়ানমার থেকে মিজোরাম হয়ে ত্রিপুরায় প্রবেশ করছে, বিশেষ করে দামছড়া সীমান্ত দিয়ে। সেখান থেকে কুমারঘাট হয়ে তা ছড়িয়ে পড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। মাদক ব্যবসায়ীরা পরিকল্পিতভাবে স্কুল ও কলেজের ছাত্রদের টার্গেট করে। প্রথমে বিনামূল্যে নেশা দিয়ে তাদের আসক্ত করা হয়, পরে সেই আসক্তদের কাছ থেকে টাকা নিয়ে মাদক বিক্রি হয়। নেশায় আসক্ত যুবকরা অর্থের জন্য প্রথমে পরিবারের কাছ থেকে টাকা চুরি করে, তারপর বাইরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এই নেশায় আক্রান্ত যুবকরা ধীরে ধীরে পরিবার থেকে নিজেদের আলাদা করে ফেলে এবং অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। অনেক সময় পরিবার বুঝতেই পারে না যে তাদের সন্তান মারণ নেশার কবলে পড়েছে। ইনজেকশনের মাধ্যমে নেশা গ্রহণের ফলে এইচআইভি এইডস এর ঝুঁকিও বেড়ে যাচ্ছে। গন্ধহীন নেশা সাধারণত দুভাবে গ্রহণ করা হয়। প্রথম ধাপে ব্রাউন সুগার সিলভার ফয়েলে রেখে নিচে আগুন দিয়ে ধোঁয়া তৈরি করে তা নাক দিয়ে গ্রহণ করা হয়। এই পদ্ধতিতে সাধারণত 1 থেকে 1.5 বছর নেশা চলে। এরপর যখন আসক্তি চরমে পৌঁছায়, তখন দ্বিতীয় ধাপ শুরু হয়, ইনজেকশনের মাধ্যমে নেশা গ্রহণ। এতে নিজের রক্তের মধ্যে মাদক মিশিয়ে শরীরে প্রবেশ করানো হয়, যা অত্যন্ত বিপজ্জনক এবং এইচআইভি সংক্রমণের ঝুঁকি বহুগুণ বাড়ায়। নেশাগ্রস্ত যুবকদের লক্ষ্য থাকে আরো নতুন যুবকদের এই চক্রে টেনে আনা। তাই অল্প বয়সী ছেলে মেয়েদের বিশেষভাবে টার্গেট করা হয়। শুধু ছেলেরাই নয়, মেয়েরাও এই মারণ নেশায় আসক্ত হয়ে পড়ছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী উত্তর জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই নেশায় আক্রান্ত হয়েছে। লংতরাই ভ্যালি এলাকায়ও বেশ কিছু উপজাতি মেয়ে এই নেশার কবলে পড়ছে। ইতিমধ্যে বহু যুবক অকালে প্রাণ হারিয়েছে। অভিভাবকদের অজান্তেই অনেক পরিবারে এই নেশা ঢুকে পড়েছে। এমনকি একটি ঘটনার কথা জানা যায়, যেখানে একটি ছাত্র বাইরের পড়াশোনা করতে গিয়ে নেশায় আসক্ত হয়ে পড়ে এবং পরে নিজের বাবা মাকেও সেই নেশায় জড়িয়ে ফেলে। ফলে পুরো পরিবারটি ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে বড় প্রশ্ন উঠেছে, পুলিশ প্রশাসন কি সত্যি অজ্ঞাত, নাকি সব জেনেও নীরব? রাজ্যে কিভাবে এত মাদক প্রবেশ করছে? যদিও পুলিশ মাঝে মধ্যে গাঁজা পাচার রোধে সাফল্য দেখায়, কিন্তু ব্রাউন সুগার আটকাতে তেমন সফলতা দেখা যায় না। এই মাদক প্রধানত 2 পথে রাজ্যে প্রবেশ করে, সড়ক পথ এবং রেল পথে। মায়ানমার থেকে মিজোরাম হয়ে দামছড়া সীমান্তে দিয়ে এটি আসে, এরপর কুমারঘাট হয়ে ছড়িয়ে পড়ে। আবার রেলপথে পাচারের ক্ষেত্রে বিভিন্ন কৌশল নেওয়া হয়, যেমন মাঝপথে যানবাহন পরিবর্তন করে পুলিশের নজর এড়ানো। এই পাচার চক্রে কিছু মহিলার জড়িত থাকার অভিযোগও রয়েছে, যাদের পুলিশ বিভিন্ন সময় গ্রেফতার করেছে। তবে বড় মাদক চক্র এখনো ধরা পড়েনি। ফলে প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই ব্যবসা কি প্রশাসনের একাংশের জ্ঞাতসারে চলছে? সরকার নেশামুক্ত ত্রিপুরার কথা বললেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না কেন? আজ ত্রিপুরায় গন্ধহীন নেশা এক নীরব মহামারীর রূপ নিয়েছে। এটি শুধু ব্যক্তিগত নয়, সামাজিক, অর্থনৈতিক এবং জনস্বাস্থ্যের বড় সংকট। মায়ানমার, লাওস, থাইল্যান্ডের গোল্ডেন
ট্রায়াঙ্গল অঞ্চল থেকে এই মাদক প্রবাহ উত্তর পূর্ব ভারতে ঢুকছে। সীমান্তের দুর্বলতা এবং ভৌগোলিক অবস্থান এই পাচারকে সহজ করছে। পরিসংখ্যান বলছে মাদক উদ্ধার বাড়ালেও আসল চক্রের সামান্য অংশই ধরা পড়ছে। একই সঙ্গে ইনজেকশন ড্রাগ ব্যবহারের ফলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সামাজিক পরিবর্তন, বেকারত্ব, মানসিক চাপ এবং ডিজিটাল একাকিত্ব সব মিলিয়ে যুব সমাজের একাংশ এই নেশার দিকে ঝুঁকছে। মাদক ব্যবসায়ীরা পির নেটওয়ার্কের মাধ্যমে এই চক্রকে বিস্তার করছে, যেখানে একজন আসক্ত আরো অনেককে টেনে আনে। এই সমস্যার সমাধান শুধু আইন দিয়ে সম্ভব নয়, দরকার সচেতনতা, চিকিৎসা, পুনর্বাসন এবং সমাজের সক্রিয় অংশগ্রহণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মাদকাসক্তি একটি দীর্ঘমেয়াদী রোগ, যার চিকিৎসা ও পুনর্বাসন জরুরি। এই পরিস্থিতিতে আমাদের নিজেদের কাছে প্রশ্ন, আমরা কি শুধু দেখেই যাব নাকি প্রতিরোধ গড়ে তুলব? বিশ্বের বিভিন্ন দেশ এই সমস্যার মোকাবেলায় ভিন্ন ভিন্ন পথ দেখিয়েছে। পর্তুগাল চিকিৎসা ভিত্তিক পদ্ধতি নিয়েছে, আইসল্যান্ড যুবকদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করেছে, সুইজারল্যান্ড নিয়ন্ত্রিত চিকিৎসা ব্যবস্থা চালু করেছে, আর সিঙ্গাপুর কঠোর আইন প্রয়োগ করেছে। এই অভিজ্ঞতা প্রমাণ করে সমাধান বহুমাত্রিক হতে হবে। ত্রিপুরার ক্ষেত্রেও একই পথ প্রযোজ্য। চিকিৎসা, সচেতনতা, আইন প্রয়োগ এবং সামাজিক উদ্যোগ সবকিছু একসাথে কাজ করলেই এই গন্ধহীন নেশার বিরুদ্ধে লড়াই সম্ভব। এই পুরো চিত্রটা দেখার পর কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায়। আমাদের সন্তানেরা যখন ধীরে ধীরে নেশার দিকে এগোচ্ছে, আমরা কি সত্যি কিছু বুঝতে পারছি নাকি বুঝেও চুপ করে আছি? যে মাদক এত সহজে রাজ্যে ঢুকে পড়েছে, তার পেছনে কারা? কেন এখনো বড় চক্র ধরা পড়ছে না? নেশাগ্রস্ত একজন যুবক, সে কি শুধু একজন অপরাধী নাকি সে আমাদের সমাজের ব্যর্থতার শিকার? আর সবচেয়ে বড় প্রশ্ন, আজ আমরা যদি চুপ থাকি, তাহলে আগামীকাল আমাদের নিজের বাড়ি কি নিরাপদ থাকবে? সময় এখনো আছে, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এবার সত্যি জেগে উঠব? আজ এ পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।